নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইয়োর সাকসেস গাইডে। আমি তোমাদের ঋষভ স্যার। আমি তোমাদের ইংরাজি পড়াই এবং ইতিহাস, আর আমি তোমাদের পলিটির ক্লাস দেই। তোমরা তো জানোই। তো আজকে আমি তোমাদের পলিটির ক্লাস দেব এবং পলিটির আজকে তোমাদের ভারতীয় সংবিধানের যে সমস্ত তফসিলগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমাদের এখানে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের তফসিল। তাহলে একটা কথা মাথায় রাখবে যে তফসিলের ইংরাজি হচ্ছে শেডিউল। ঠিক আছে, এই শেডিউল ব্রিটিশ, যেহেতু ইংরাজিও পড়াই, আমি তোমাদের ইংরাজির টিচার, তো আমি তোমাদেরকে একটু বলে নেওয়া ভালো। শিডিউল এর মানে হচ্ছে তফসিল। ঠিক আছে, শিডিউল দেখবে স্কেডিউলও আমরা বলি অনেক সময়। তো শিডিউলটা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে, আর স্কেডিউল আমেরিকানরা স্কেডিউল বলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে শিডিউল মানে হচ্ছে যে তফসিল। তাহলে এবার যে ভারতীয় সংবিধানের তফসিলকে কেন আনা হলো, ঠিক আছে, বা এর কেন আমরা তফসিলকে আনলাম, ঠিক আছে, এর মেন কারণ হচ্ছে যাতে করে আমরা আর্টিকেলগুলোকে বা সংবিধানের যে ধারাগুলো আছে সেগুলোকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক আছে, এবং যাতে করে যদি সংবিধান সংশোধন হয়, আমরা জেনে থাকি যে সংবিধান সংশোধন হয় কিন্তু তার মূল ভাবনাটা কিন্তু বজায় থাকে। তো যাই হোক, সংবিধান সংশোধন হলে যাতে করে সহজে এগুলো মানে সংবিধানে সেগুলোকে ইনক্লুড করা যায়, বা সহজে যাতে এক্সক্লুড করা যায়, অর্থাৎ অন্তর্ভুক্ত করা যায় বা রিমুভ করে দেওয়া হয়, যাতে সহজে করা যেতে পারে, এই জন্যই আমাদেরকে কিন্তু তফসিলকে দরকার পড়ে। ঠিক আছে, চাইলে লিখে নিতে পারো যে কেন সংবিধানে তফসিলের দরকার পড়ে। প্রথম নম্বর হচ্ছে যে সংবিধানের ধারাগুলোকে কি করি আমরা, শ্রেণী বিভাগ করতে, অর্থাৎ ক্লাসিফিকেশন করতে, শ্রেণী বিভাগ করতে। ঠিক আছে, অর্থাৎ ক্লাসিফিকেশন। ওকে, আর কি বললাম, আর বললাম যে সংবিধান যদি সংশোধন করা হয়, সংবিধান সংশোধন করা হলে সহজে যাতে বিষয়গুলোকে ইনক্লুড বা এক্সক্লুড করা যায়। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে তফসিলের দরকার পড়ে। এবার দেখো, একটা জিনিস আমি বলছি যে মূল সংবিধানে, অর্থাৎ যখন সংবিধান তৈরি হয়, মূল সংবিধানে আমাদের কয়টি তফসিল ছিল? মূল সংবিধানে আমাদের 8টি তফসিল ছিল। কয়টি? 8টি তফসিল ছিল। আর বর্তমানে কয়টি তফসিল আছে বর্তমান সংবিধানে? ঠিক আছে, বর্তমান সংবিধানে কয়টি আছে গো? বর্তমান সংবিধানে আমাদের আছে 12টি। ঠিক আছে, 12টি। কয়টি? 12টি। বুঝতে পেরেছো? 12টি। ঠিক আছে, এবার দেখো যে প্রথমে ছিল 8টি, তারপরে হয়েছে 12টি। তাহলে কত নাম্বার বা কতগুলি তফসিল অ্যাড করা হয়েছে? 4টি তফসিল অ্যাড করা হয়েছে। তাহলে যে 4টি তফসিল অ্যাড করা হয়েছে তার মধ্যে প্রথম যেটা অ্যাড হয় সেটা হচ্ছে নবমতম তফসিল। নবমতম তফসিল। ঠিক আছে, এটা কিন্তু অ্যাড করা হয়। তারপরে 10মতম তফসিল আমরা অ্যাড করি।
তারপরে 11তম তপশিলকে আমরা অ্যাড করি, ঠিক আছে। তারপরে আমরা তোমার 12তম তপশিলকে আমরা অ্যাড করি, বুঝতে পেরেছ? 12তম তপশিলকে আমরা কিন্তু অ্যাড করি। এবার দেখো এখানে যেমন 9তম তপশিলে ভূমি সংস্কার আছে, এখানে মানে দল বদল বিরোধী আইন এটা আছে 10তম তপশিলে অ্যাড করে বলা হয়েছিল। 11তম তপশিলে আমাদের পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং 12তম তপশিলে সেটাকে কি মিউনিসিপ্যাল, ঠিক আছে। মিউনিসিপ্যাল অর্থাৎ এর বাংলাটা আমি ভুলে গেছি, মিউনিসিপ্যালকে কি বলে, যাই হোক এটা এই মিউনিসিপ্যালকে কিন্তু অ্যাড করা হয়, ঠিক আছে, আমার মনে আসছে না। তাহলে দেখো যে 9তম তপশিলে কি কি অ্যাড করা হয়, তোমরা বলবে যে এখানে কি আছে, ভূমি সংস্কার, ভূমি সংস্কার। 10তমতে কি আছে, দল বদল, দল বদল বিরোধী, দলবদল বিরোধী আইন এটাতে অ্যাড করা হয়, ঠিক আছে। দলবদল বিরোধী মানে কি, যেমন আমি জানি না, এটা বলেই দেই আমি, যে আমাদের পার্শ্ববর্তী একটা ঘটনা হয়েছিল যে সাগরদিঘিতে আমরা জানি যে সেখানে কিন্তু একজন নেতা বলতে পারো, সে কিন্তু সিপিআইএম এবং কংগ্রেসের যৌথ ভোটে সে কিন্তু জয়ী হয়, সেখানকার মানুষগুলো তাকে ভোট দেয়, জয়ী হয়। পরবর্তীকালে কিন্তু সে কিন্তু তৃণমূলে যোগ দেয়। এর ফলে আমাকে একটা কথা বলো, সেখানকার মানুষের যে তারা যে একজন রিপ্রেজেন্টেটিভ চুজ করেছে, অর্থাৎ তাদের যে লিডার চুজ করেছে, তাহলে তাদের ভোট, সেই মানুষগুলোর ভোটের ভ্যালু তো আর থাকলো না, তাই না? এই জন্য কি করা হয়, যে দল বদল বিরোধী আইনকে কিন্তু আনা হয়, ঠিক আছে। এরপরে আমি কি বললাম, যে পঞ্চায়েত, পঞ্চায়েত, আর এটা আমার মানেটা এখনো আমার মাথায় আসছে না, তোমার এটা হচ্ছে মিউনিসিপ্যাল, লিখে নাও। মিউনিসিপ্যাল, তো এটা হচ্ছে তোমার মিউনিসিপ্যাল, ঠিক আছে, মানে পৌরসভা মনে পড়েছে, ঠিক আছে, পৌরসভা। এখানে মাথায় রাখবে যে পঞ্চায়েতে আছে তোমার 29টি বিষয়, আর এখানে আছে 29টি বিষয়, আর মিউনিসিপ্যালে আছে তোমার বা পৌরসভাতে আছে 18টি বিষয়, ঠিক আছে, 18টি বিষয়, বুঝতে পেরেছ? এবার দেখো এটা কিন্তু 10তম তপশিল, এটা কত নম্বর সংবিধান সংশোধনীতে এটা অ্যাড করা হয় একে, এটা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু এটাকে কিন্তু অ্যাড করা হয়। কত সালে? এটা হচ্ছে তোমার 1951 সালে। এটা কিন্তু প্রথম সংবিধান সংশোধন যখন করা হয় এটাকে কিন্তু অ্যাড করা হয় 9তম আর্টিকেলে। এর বিষয় কি? ভূমি সংস্করণ, ঠিক আছে। দ্বিতীয় যে নাম্বারটা আছে তোমার 10ম তপশিল, এটা তোমার 52তম সংবিধান সংশোধনী। আমি যদি এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে যদি সিএ বলে লিখে দিই অসুবিধা নেই, এটা মানেই সংবিধান সংশোধন অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। সংক্ষেপে আমি এখানে তোমার শর্টে লিখে দিলাম সিএ, ঠিক আছে। তো 52তম সংবিধান সংশোধনী কত সালে হয়? এটা হচ্ছে তোমার 1985 সালে এটাকে কিন্তু অ্যাড করা হয়, ঠিক আছে। কত নম্বর সংবিধান সংশোধনী? সেটা হচ্ছে 52তম সংবিধান, এখানে হচ্ছে তম লিখে দিবে একটা, 52তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে, ঠিক আছে। 52তম সংবিধান সংশোধনীতে কত সালে হয়েছিল? এটা 1985-তে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো এটা যেটা হচ্ছে 11তম তপশিল, এটা কত সালে অ্যাড করা হয়?
এটা তোমার মনে রাখবে যে 73তম সংবিধান সংশোধনী, 73তম সংবিধান সংশোধনী 1992 সালে, 1992 সালে এটা কিন্তু অ্যাড করা হয়। বুঝতে পেরেছো? এটাও একই তোমার, এটা 74তম সংবিধান সংশোধনী ওই একই সালে 1992 সালে কিন্তু এটাকে অ্যাড করা হয়। ঠিক আছে, এগুলো তোমরা নোট করে নিতে পারো। আমি পরবর্তী ক্লাসটা নিয়ে বা স্লাইডটা নিয়ে চলে আসবো, তোমরা নোট করে নাও। তো দেখো এটা বাংলার 1 হয়ে গেছে। ঠিক আছে, সরি, এটা হবে তোমার 18টি। ঠিক আছে, এটা হচ্ছে 29টি আর এটা হচ্ছে 18টি। ঠিক আছে, নোট করে নাও। চলো এবার আমরা প্রথম তপশিলটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, সংবিধানের আমাদের প্রথম যে তপশিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে প্রথম তপশিল। ঠিক ঠিক স্যার, ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউল। ঠিক আছে, প্রথম তপশিলে তপশিলে কি বলা আছে যে ভারতের রাজ্য ও কেন্দ্র শাসিত, অর্থাৎ স্টেট এবং যে ইউনিয়ন টেরিটরিজ আছে সেগুলির কেন্দ্র শাসিত, কেন্দ্র শাসিত অঞ্চলগুলির নাম, সীমানা, তারপরে তোমার সীমানা, তারপরে তোমার জুরিসডিকশন এরিয়া যেটা বলছে না, বা এটাকে তুমি বলতে পারো বাংলাতে, সেটা হচ্ছে আঞ্চলিক। ঠিক আছে, আঞ্চলিক এখতিয়ার। ঠিক আছে, এগুলি অর্থাৎ এটাকে আমরা বলছি জুরিসডিকশন এরিয়া। অর্থাৎ ভারতের রাজ্য প্লাস কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম, কি নাম, তারপরে তোমার সীমানা অর্থাৎ বাউন্ডারিজ, এবং আঞ্চলিক এখতিয়ার অর্থাৎ জুরিসডিকশন এরিয়া কিন্তু তোমাদেরকে তো এই জুরিসডিকশন এরিয়াগুলির কিন্তু তোমাদের নাম দেওয়া আছে। ঠিক আছে, জুরিসডিকশন এরিয়া মানে কি? অর্থাৎ আমাদের গভর্নমেন্ট, সরকার কোন অঞ্চলগুলির বিচার ব্যবস্থা, মানে কোন অঞ্চলগুলিতে বিচার ব্যবস্থা কন্ট্রোল করতে পারে, প্লাস সেখানকার সরকার চালাতে পারে, এই সবগুলির কিন্তু নাম কিন্তু দেওয়া আছে এখানে। ঠিক আছে, অর্থাৎ বিচার বিভাগ, অর্থাৎ যেমন ধরো আমরা জানি যে আন্দামান নিকোবর কি একটা ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, সেখানকার আমরা জানি যে সেটা কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে পড়ে। বুঝতে পেরেছো? আমাদের যেমন পশ্চিমবঙ্গের, আমাদের রাজ্যের হাইকোর্ট যেমন কলকাতা, ঠিক আন্দামান নিকোবরের যদি কোনো তোমার আন্দামান নিকোবরেরও তোমার কোর্ট কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু আমাদের দেখা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? তা দেখো বর্তমানে আমাদের কয়টি রাজ্য আছে? 28টি রাজ্য আছে, তাই না? 28টি আমাদের রাজ্য আছে, এবং আমরা জানি যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাই তো? 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। ঠিক আছে, যদি তোমরা চাও এটাকে একটু মাথায় রাখতে পারো যে দেখো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কি 8টা রাজ্যের নাম তোমরা আমাকে কমেন্টে করে জানাও। ঠিক আছে, 8টা রাজ্যের নাম। প্রথমে আসছে দিল্লি
কোন হাইকোর্টের আন্ডারে পড়ে? দিল্লি হাইকোর্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, দিল্লির নিজস্ব হাইকোর্ট আছে, দিল্লি হাইকোর্ট। ঠিক আছে, এইচসি দিলে অসুবিধা নেই, হাইকোর্ট। ঠিক আছে, তারপরে তুমি যদি বলো যে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর প্লাস লাদাখ, জম্মু কাশ্মীর প্লাস লাদাখ জম্মু কাশ্মীর হাইকোর্টের। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট এর কিন্তু দেখাশোনা করে। তারপরে তোমার দাদরা নগর হাভেলি, ঠিক আছে, দমন দিউ, এরা হচ্ছে তোমার বম্বে হাইকোর্ট। ঠিক আছে, বম্বে হাইকোর্ট, বম্বে এইচসি লিখে দিচ্ছি আমি, অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে তোমার লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ হাইকোর্ট। ঠিক আছে, লাক্ষাদ্বীপ হাইকোর্ট। ঠিক আছে, তারপর তোমার আর কি আছে? দিল্লি হলো, জম্মু কাশ্মীর, লাদাখ তিনটে, দাদরা নগর হাভেলি, দমন দিউ। আচ্ছা, আর কি বাকি থাকলো? যে তোমার লক্ষদ্বীপ। ঠিক আছে, সেটা হচ্ছে লক্ষদ্বীপ হাইকোর্ট। ঠিক আছে, আর পুদুচেরি, পুদুচেরি বা পন্ডিচেরি বলতে পারো। ঠিক আছে, সেটা তোমার মাদ্রাজ হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট। এগুলো চাইলে জাস্ট একটু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও। তাহলে আশা করি আমাদের প্রথম তফসিলটা ক্লিয়ার হলো। ঠিক আছে, চলো আমরা পরবর্তী মুভ করব। তো চলো এবার আমরা দ্বিতীয় নম্বর তফসিলটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমাদের সংবিধানের দ্বিতীয়, সংবিধানের দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিল। ঠিক আছে, দ্বিতীয় তফসিলে কি বলা আছে? যে সাংবিধানিক পদে আসীন যে সমস্ত পদ অধিকারীগুলি আছে, ঠিক আছে, তাদের বেতন ভাতা, তারপরে তোমাদের যে বিশেষ অধিকারগুলি সেগুলি সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, কি কি লিখবো? যে সাংবিধানিক পদে, ঠিক আছে, সাংবিধানিক পদে আসীন মানে অর্থাৎ আসীন মানে কি? সাংবিধানিক পদে যে সমস্ত পদ অধিকারীগুলি আছে, ঠিক আছে, আসীন পদাধিকারী, পদাধিকারীগুলির বেতন, ঠিক আছে, বেতন, বেতন, স্যালারিজ, তারপরে তোমার ভাতা, ঠিক আছে, এটাকে কি বলবো? অ্যালাওয়েন্স। ঠিক আছে, এবং বিশেষ অধিকারগুলি, বিশেষাধিকার, এটাকে কি বলে বলো তো? এটাকে বলে তোমার প্রিভিলেজ, প্রিভিলেজেস। ঠিক আছে, এ দেখো প্রিভিলেজেসটা কিন্তু এসএসসি বা তোমার স্পেলিং এর জন্য যে কোনো পরীক্ষার স্পেলিং টেস্টে কিন্তু এই প্রিভিলেজ কিন্তু আসে। ঠিক আছে, স্পেলিং ঠিক করতে দেয়। যাই হোক, দেখো সাংবিধানিক পদে আসীন পদাধিকারীর বেতন ভাতা এবং অ্যালাউন্সেস ও বিশেষ অধিকারগুলি
গুলি এখানে আমি লিখে দিচ্ছি, গুলি সম্পর্কে কিন্তু বলা আছে, ঠিক আছে, সম্পর্কে বলা আছে, ঠিক, বুঝতে পেরেছো? দেখো এবার স্যার বিশেষ পদ অধিকারীগুলি কোনগুলি বা কার কার বেতন বা ভাতা সম্পর্কে বলা আছে, তাহলে এখানে ছোট্ট করে একটা লিখে নেবে যে কার কার বেতন বা ভাতা, লিখে নেবে যে কার কার বেতন সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে, কার কার বেতন বা ভাতা, ঠিক আছে। প্রথমে রাষ্ট্রপতি, ঠিক আছে, তারপরে আর কার সম্পর্কে আলোচনা করা আছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, ঠিক আছে, রাষ্ট্রপতির বেতন বা ভাতা সম্পর্কে, রাজ্যপালের বেতন ভাতা বা আর যে বিশেষ অধিকার সেগুলি সম্পর্কে আলোচনা করা আছে। 3 নম্বরে তোমার দেবে সংসদের তোমার যে দুটো সংসদ আছে না, তো তোমরা এটা লিখে নাও যে সংসদের আমরা জানি 2 কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের, একটা হচ্ছে আপার হাউস, ঠিক আছে, আপার হাউসকে আমরা কি বলি, আপার হাউসকে আমরা বলি রাজ্যসভা, আর লোয়ার হাউসকে আমরা কি বলি, লোকসভা বলি। তাহলে রাজ্যসভার, লোকসভার, প্রথমে লোকসভা লিখে নাও যে লোকসভার যে সভাপতি, লোকসভার সভাপতিকে আমরা কি বলি, স্পিকার বলি, তাই না। লোকসভার অধ্যক্ষ, এটা মাথায় রাখবে, অধ্যক্ষ। লোকসভার যখনই সভাপতি বলবে তখন আমরা সেটাকে সভাপতি না বলে আমরা অধ্যক্ষ ওয়ার্ড ইউজ করব, ঠিক আছে, অধ্যক্ষ, অর্থাৎ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার, ঠিক আছে, উপাধ্যক্ষ, ঠিক আছে, অর্থাৎ স্পিকার আর ডেপুটি স্পিকার, ঠিক আছে। দেখো বস, আমি কিন্তু বাংলাতে কাঁচা, তো যদি কোনো বাংলাতে আমার ভুল হয়ে থাকে তাহলে আমি তার জন্য কিন্তু বিশেষভাবে খুব ক্ষমা প্রার্থী, ঠিক আছে, ক্ষমা প্রার্থী আমি তার জন্য, ঠিক আছে। লোকসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ হলো, তারপরে তোমার রাজ্য বিধানসভার ওই একই অধ্যক্ষ আর উপাধ্যক্ষ, ঠিক আছে। দেখো এটা কিন্তু সেন্ট্রালের, ঠিক আছে, সেন্ট্রালের কে থাকবে, সেন্ট্রালে থাকে রাষ্ট্রপতি, আমাদের বস, ক্লিয়ার, রাষ্ট্রপতি, রাজ্যে থাকে রাজ্যপাল, ঠিক আছে। কেন্দ্রে কে থাকে, রাষ্ট্রপতি, রাজ্যে থাকে রাজ্যপাল, কেন্দ্রে থাকে লোকসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। ঠিক তেমনি আমি বললাম আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা। আপার হাউস যেটা হচ্ছে তোমার লোকসভা, আপার হাউস যেটা হচ্ছে রাজ্যসভা, এবং লোয়ার হাউস যেটা হচ্ছে লোকসভা, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে রাজ্য বিধানসভাও কিন্তু 2 ভাগে বিভক্ত, ঠিক আছে। একটা হচ্ছে তোমার রাজ্য বিধানসভা, আর একটা হচ্ছে রাজ্য বিধান পরিষদ, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে কেবলমাত্র মাথায় রাখবে 6টি রাজ্যের তোমার বিধানসভাও আছে, বিধান পরিষদও আছে, ঠিক আছে। কি কি রাজ্য তোমরা বলবে, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম এটা, ঠিক আছে। উত্তরপ্রদেশ, বিহার, ঠিক আছে, তারপরে তোমার কর্ণাটক,
তেলেঙ্গানা, বাকিটা তোমরা বলো, ঠিক আছে, আমি বলবো না আর কিছু। তাহলে কি হচ্ছে, রাজ্য বিধানসভার, এটা কিন্তু দেখো এটা হচ্ছে সেন্ট্রালের, এটা কিন্তু হচ্ছে তোমার রাজ্যের। তাহলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ অর্থাৎ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। বুঝতে পেরেছো? চলো, আর এখানে কিছু লেখা যাচ্ছে না। আচ্ছা, যতদূরটা যাচ্ছে আমি ততটা বলে দিই যে এটা হলো। তারপরে তোমার এখানে কত নম্বর হবে? হ্যাঁ, 5 নম্বর হবে। 5 নম্বরে তোমরা লিখবে যে তাহলে এবার কি, সেন্ট্রালের লোকসভার অধ্যক্ষ হলো, তাহলে কি হবে, রাজ্যসভার হবে সংসদের রাজ্যসভার সভাপতি। দেখো ভালো করে দেখো, সভাপতি, রাজ্যসভার সভাপতি, ঠিক আছে। আর সভাপতি বলতে পারো। আর তাহলে এটা রাজ্যের হলো, তাহলে সরি এটা সেন্ট্রালের হলো, তাহলে রাজ্যের কি হবে বলো? রাজ্যের হবে রাজ্য বিধান পরিষদ, রাজ্য বিধান পরিষদের সভাপতি। বুঝতে পেরেছো যে লোকসভা সেন্ট্রালের, রাজ্যসভাও সেন্ট্রালের, ঠিক আছে। দেখো রাজ্য বিধানসভা স্টেটের, রাজ্যের, এবং রাজ্য বিধান পরিষদ এটাও কিন্তু রাজ্যের। তাহলে এদের সভাপতি ও উপসভাপতি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার উপসভাপতি। একটা জিনিস মাথায় রেখেছো তোমরা, যে যখন আমরা ইউজ করছি লোকসভার যখন কথা হচ্ছে তখন কিন্তু আমরা স্পিকার বলছি, ঠিক আছে। এ দেখো যে লোকসভার অধ্যক্ষ ওয়ার্ডটা ইউজ করছি, ঠিক আছে। কিন্তু যখন দেখো এখানে আমরা দুটো জিনিস লিখলাম, যে রাজ্যসভার কিন্তু তোমার সভাপতি হবে, অধ্যক্ষ বলবো না আমরা, ঠিক আছে। রাজ্য বিধান পরিষদেরও কিন্তু আমরা সভাপতি বলবো, ঠিক আছে, অধ্যক্ষ বলবো না। অধ্যক্ষ শুধু লোকসভার ক্ষেত্রে এবং রাজ্য বিধানসভার ক্ষেত্রে, ঠিক আছে। এতদূর তোমরা নোট করো। তারপরে আর কার কার বিষয়ে আলোচনা আছে, মানে এইগুলি আলোচনা করা হয়েছে সেগুলি আলোচনা করব। চলো এবার আর কার কার সম্পর্কে, বেতন সম্পর্কে আলোচনা করা আছে সেটা জেনে নেই। এটা 7 নম্বর হেডিং দেবে, যে কার কার সম্পর্কে আর আলোচনা করা আছে। তোমার যে হাইকোর্ট এর বিচারপতিদের, ঠিক আছে, বিচারপতিদের, ঠিক আছে। আর কার স্যার? 8 নম্বর হচ্ছে, তাহলে হাইকোর্টের বিচারপতি যদি হয় এটা রাজ্যে, তাহলে সেন্ট্রালের কি কার হবে? সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এসসি লিখতে পারি আমরা, এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের, ঠিক আছে, ইনক্লুডিং প্রধান বিচারপতিদেরও, ঠিক আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিগুলোও কিন্তু এর সঙ্গে ইনক্লুড আছে। বুঝতে পেরেছ? তাহলে 8 নম্বর হলো আর কার আছে, আর হেডিং দেবে যে এটা হচ্ছে নবমতম তোমার 9, সেটা হচ্ছে তোমার আমাদের যে অডিটর এবং যে কম্পট্রোলার এবং অডিটর জেনারেল আছে, ঠিক আছে, তার, ঠিক আছে। তাহলে ভারতের, তোমরা এটা লিখে নেবে যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটাকে বাংলাতে কি বলে, যে ভারতীয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এর কাজ কি? মানে তোমার হিসাব দেখা, ঠিক আছে।
নিয়ন্ত্রক। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যে দ্বিতীয় তপশিলে কি কি ছিল। তাহলে আরেকবার রিভাইজ করে নেওয়া যাক, তাই না? দ্বিতীয় তপশিলটা ইম্পর্টেন্ট। কে ছিল সেখানে? প্রধান, সরি গাইজ, প্রধান প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি ছিল হাইকোর্টের, আর সুপ্রিম কোর্টের তোমার প্রধান বিচারপতি সহ অন্যান্য জাজ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য জাজ, তারপরে তোমার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভারতীয় মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। ঠিক আছে, আর কি কি ছিল? তোমার রাষ্ট্রপতি, রাজ্যপাল, তারপরে তোমার যে তোমার রাজ্যসভার যে স্পিকার, সরি রাজ্যসভার স্পিকার না, রাজ্যসভার যে চেয়ারম্যান। ঠিক আছে, দেখো ভালো করে দেখো যে আমরা রাজ্যসভার ক্ষেত্রে আমরা ইউজ করি কি? চেয়ারম্যান। সভাপতি যদি বলি তাহলে চেয়ারম্যান হবে, এটাকে আমরা কি? চেয়ারম্যান মানে সভাপতি। ঠিক আছে, আর যদি বলে যে স্পিকার, সেটা হচ্ছে তোমার স্পিকার, সেটা হচ্ছে অধ্যক্ষ। এইটা আমরা কিসের কিসের ক্ষেত্রে ইউজ করি? এটা আমরা ইউজ করি যদি সেন্ট্রাল হয়, তাহলে সেন্ট্রাল লেভেলের জন্য আমরা এটাতে আমরা ইউজ করব যে তোমার চেয়ারম্যান বা সভাপতি কার জন্য ইউজ করব? সেটা হচ্ছে যে রাজ্যসভার জন্য, রাজ্যসভার যে রাজ্যসভার সভাপতির জন্য। ঠিক আছে, রাজ্যসভার সভাপতির জন্য। আর যদি স্টেটের হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব যে রাজ্য বিধান পরিষদের, রাজ্য বিধান পরিষদের সভাপতির জন্য, রাজ্য বিধান পরিষদ, রাজ্য বিধান পরিষদের সভাপতির ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি বলে যে অধ্যক্ষ, এটা মাথায় রাখবে, যদি বলে যে অধ্যক্ষ, তাহলে অধ্যক্ষ হচ্ছে সেন্ট্রাল লেভেলের যদি দেখি তাহলে সে কে আছে? সেটা হচ্ছে আমাদের স্পিকার আছে, স্পিকার। এটাকে আমরা কি বলবো? স্পিকার বলবো। ঠিক আছে, অধ্যক্ষ বলবো। ঠিক আছে, স্পিকার বা অধ্যক্ষ বলি আমরা, অধ্যক্ষ, অধ্যক্ষ। ঠিক আছে, আর যদি স্টেট লেভেলের হয়, রাজ্য লেভেলের, সেক্ষেত্রেও আমরা কি করব? স্টেট লেভেল অর্থাৎ রাজ্য বিধান, এটা যদি, সরি একটু ভুল লিখলাম আমি, এটা ঠিকই ছিল অ্যাকচুয়ালি, যে এখানে তুমি লিখবে যে লোকসভা, লোকসভা। ঠিক আছে, সভাপতি কিসের? লোকসভার, সরি স্পিকার লোকসভার জন্য। ঠিক আছে, স্পিকার লোকসভার জন্য। আর এটা হচ্ছে তোমার রাজ্য বিধানসভা। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখে নেবে যে যখন চেয়ারম্যান বা সভাপতি আমরা শুধুমাত্র রাজ্যসভার সভাপতি, উপসভাপতি এবং রাজ্য বিধান পরিষদের সভাপতি, উপসভাপতিদের জন্য ইউজ করব, কিন্তু অধ্যক্ষ শব্দটা আমরা লোকসভার সভাপতি বলবো না, লোকসভার অধ্যক্ষ তার জন্য ইউজ করব, এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ ও উপ অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ ও উপ অধ্যক্ষ এই শব্দটা ব্যবহার করব লোকসভার জন্য এবং রাজ্য বিধানসভার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও। এবার চলো, এবার আমরা তৃতীয় নম্বর তফসিলটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তৃতীয় নম্বর তফসিলে কি আছে লিখে নাও যে তৃতীয় তপশিল, তৃতীয় তপশিল, তৃতীয় নম্বর তপশিলে কি বলা আছে যে তোমার প্রার্থীদের দেওয়া, মানে প্রার্থীদের নেওয়া শপথ সম্পর্কে। ঠিক আছে, প্রার্থীদের নেওয়া শপথ বা শপথ গ্রহণ, প্রার্থীদের তোমার লিখে নাও যে শপথ গ্রহণ। শপথ গ্রহণ, প্রার্থীদের শপথ গ্রহণ। বুঝতে পেরেছো? প্রার্থীদের শপথ গ্রহণ। এবার কার কার শপথ গ্রহণ স্যার? কার কার শপথ গ্রহণ? তাহলে মাথায় রাখবে যে এখানে
কার কার শপথ গ্রহণের সম্পর্কে বলা হয়েছে, যে লোকসভা ও রাজ্য এখানে লোকসভা নয়, সরি, এখানে তোমরা লোকসভা রাজ্যসভা দুটোই হবে। তাহলে এখানে লিখে নেবে যে সংসদ ও রাজ্য বিধানমণ্ডল মণ্ডলের প্রার্থীদের দ্বারা, এখানে একটু বোঝাবার বিষয় আছে, একটু বুঝে যাও, আমি লিখে নিয়ে বোঝাচ্ছি, যে সংসদ ও রাজ্য বিধানমণ্ডলের প্রার্থীদের দ্বারা সংসদ ও রাজ্য বিধান মণ্ডলের সদস্যদের দ্বারা, ঠিক আছে, সদস্যদের দ্বারা, ঠিক আছে। তৃতীয় নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের জাজদের দ্বারা বা বিচারপতিদের, ঠিক আছে। এখানে প্রার্থীদের দ্বারা কেন লিখছি, প্রার্থীদের, ঠিক আছে, প্রার্থীদের, বিচারপতিদের, ঠিক আছে, বিচারপতিদের। আর কি, সেটা হচ্ছে তোমার ওই বললাম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার, বা তুমি এটাকে বাংলায় লিখতে পারো যে ভারতের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে আমরা সিএজি বলি, ক্যাগ, ঠিক আছে। কার কার শপথ গ্রহণ এখানে নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কার কার শপথ গ্রহণ নেই। প্রথমে এখানে আমরা বলো রাষ্ট্রপতির দেখতে পাচ্ছি, এখানে আমরা বলো রাজ্যপালের দেখতে পাচ্ছি না, উপরাষ্ট্রপতির দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ দেখতে পাচ্ছি, এদের তো কারণ নেই শপথ গ্রহণ। এগুলো এদের যে সংবিধান, এদের যে ওথ বা শপথ গ্রহণ, এগুলো কিন্তু আর্টিকেলই দিয়ে দেওয়া আছে, তাই না। দেখো রাষ্ট্রপতির কত নম্বর আর্টিকেলে আছে শপথ গ্রহণ, আর্টিকেল 60, ঠিক আছে। রাজ্যপালের কত, সরি রাজ্যপাল বলছে, হ্যাঁ রাজ্যপালের কত 159, আর্টিকেল নাম্বার 159, ঠিক আছে। উপরাষ্ট্রপতির আর্টিকেল কত নম্বর আর্টিকেলে শপথ গ্রহণ আছে, উপরাষ্ট্রপতির আর্টিকেল 69, ঠিক আছে। এগুলোর আর্টিকেলেই দিয়ে দেওয়া আছে, এদের কিন্তু আর্টিকেলে নেই, ঠিক আছে। সংসদ ও রাজ্য বিধানমণ্ডলের প্রার্থীদের, সংসদ ও রাজ্য বিধানমণ্ডলের সদস্যদের। এবার এখানে কনফিউশন লাগছে যে স্যার এখানে আপনি একবার বলছেন প্রার্থী, একবার আমরা বলছি যে সদস্যদের, এর মানেটা কি বলছি দেখো, যে এগুলোর আর্টিকেল কিন্তু তপশিলি দিয়ে দেওয়া আছে, কিন্তু রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতির এদেরকে আমরা আর্টিকেলে রেখেছি, ঠিক আছে, এদেরকে আমরা আর্টিকেলে এদের ওথটাকে রেখেছি। এবার আমি এখানে দুটো জিনিস ইউজ করলাম, একটা হচ্ছে প্রার্থী আর একটা হচ্ছে সদস্যদের, ঠিক আছে। আমরা জানি যে দেখো রাজ্য সংসদ মানে পার্লামেন্টের রাজ্যসভার যত সদস্য আছে এবং লোকসভার যত সদস্য আছে, এবার কি হয় যে সংসদের মেম্বারগুলো কি করে আসে, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে বা নমিনেটেড হয়ে আসে। এবার ধরো আমি ভোটে দাঁড়ালাম, আমি হলাম প্রার্থী,
ঠিক আছে, ভোটে দাঁড়ালাম, আমি হলাম প্রার্থী। এবার আমি জয়লাভ করেছি, আমি জিতে গেছি ভোটে। এবার আমার তো শপথ গ্রহণ হবে না কি হবে না? অবশ্যই শপথ গ্রহণ হবে। তাহলে আমার যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ আমি প্রার্থী। জয় আমার শপথ গ্রহণ হয়ে গেল মানে তোমার পার্লামেন্টের প্রথম অধিবেশনে, ঠিক আছে, যখনই আমার শপথ গ্রহণ হয়ে গেল তখন কি হয়ে গেলাম আমি? তখন হয়ে গেলাম কিন্তু আমি মেম্বার হয়ে গেলাম, পার্লামেন্টের মেম্বার হয়ে গেলাম আমি। যতক্ষণ না আমি ভোটে দাঁড়িয়েছি আমি প্রার্থী, আমি জিতেছি, ভোটে জিতে যাওয়ার পর আমি হচ্ছে মানে সিলেক্টেড প্রার্থী, ঠিক আছে, আমি সিলেক্ট হয়ে গেছি, আমি জয়ী প্রার্থী। বুঝতে পেরেছো? এখানে বিধানমণ্ডলে এখানে জয়ী প্রার্থী দিলে বেশি ভালো হতো। যাই হোক, প্রার্থী মানে জয়ী প্রার্থী ধরে নেবে, ঠিক আছে। এবার এখানে এদের আর সদস্য বুঝতে পারলে যে সদস্য মানে হচ্ছে অলরেডি আমি যখন ওত আমার হয়ে গেছে তখন আমি সদস্য হলাম। বুঝতে পেরেছো? এবার এই হচ্ছে বিষয়। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের যারা আছে, বিচারপতিদের আমরা কি এখানে শপথ গ্রহণের তোমার কথা আছে। আর এখানে ভারতের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ঠিক আছে, ক্যাগ যেটাকে আমরা বলছি, যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার, এদের সমস্ত কি হয়, এদের সমস্ত কিন্তু আমাদের শপথের গ্রহণ কথা বলা আছে। কার কার নেই? এগুলোর নেই, ঠিক আছে, কার কার এখানে নেই। নেই মানে সংবিধানে নেই এমনটা নয়, এখানে নেই, অর্থাৎ 3 নম্বর তপশিলে নেই। কার কার নেই? এই রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদেরকে আমরা ইনাদের শপথ গ্রহণ আমরা ইনাদের শপথ গ্রহণ আমরা কোথায় আর্টিকেলেই মানে বর্ণনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এগুলোকে তোমার ইতে রাখা হয়েছে, 3 তপশিলে রাখা হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো আশা করি তোমাদের 3 যে তপশিল আছে সেটা তোমাদের ক্লিয়ার হলো। এবার আমরা পরবর্তী মুভ করব, তোমরা নোট করে নাও। তো এবার আমরা আলোচনা করব যে 4র্থ নম্বর যে তপশিলি আছে, ঠিক আছে, অর্থাৎ 4র্থ নম্বর তপশিলে যেটা আছে সেটার সম্পর্কে, ঠিক আছে। 4র্থ নম্বর তপশিলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে রাজ্যসভাতে রাজ্যগুলির ও কেন্দ্র শাসিত, দেখো এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে বা পড়াবো আমি, ঠিক আছে। রাজ্যসভা, লোকসভা, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এগুলো একটু বুঝে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা পুরো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে, আমি পুরো ডিটেলসে বোঝাবো। এখন একটু ধৈর্য ধরো, ঠিক আছে, সব কিছু বুঝতে পারবে। দেখো, রাজ্যসভাতে রাজ্যগুলির ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সিটের বন্টন, বুঝতে পেরেছ? সিটের বন্টন। দেখো যে রাজ্যগুলি থেকে কতগুলি সদস্য আসবে, কেন্দ্রশাসিতগুলি কতগুলি সদস্য আসবে তাদের জনসংখ্যার ভিত্তিতে, সেই হিসাবে কিন্তু রাজ্যসভাতে কিন্তু সিটের অ্যালোকেশন করা আছে, অর্থাৎ সিটের বন্টন করা আছে, ভাগ করা আছে, ঠিক আছে। যেমন সবচাইতে বেশি কার আছে? উত্তরপ্রদেশ, ঠিক আছে। তারপরে আছে মহারাষ্ট্র, ঠিক আছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে। আর দেখো, উত্তরপ্রদেশের সর্বপ্রথম আমরা ফার্স্ট 3টি সবচাইতে যদি বেশি দেখা যায় যে উত্তরপ্রদেশের সিট রাজ্যসভাতে সবচাইতে বেশি, 2nd নম্বরে মহারাষ্ট্র, 3য় নম্বরে আসছে তামিলনাড়ু,
তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু, বুঝতে পেরেছ? তামিলনাড়ু। উত্তরপ্রদেশে কত আছে বলো? 31, মহারাষ্ট্রে 19 এবং তামিলনাড়ুতে হচ্ছে 18। যদি বলো আমাদের পশ্চিমবঙ্গে কটা আছে, মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে 16টি আছে, ঠিক আছে। তো চলো এবার আমরা 5ম নম্বর যে তপশিল সেটা নিয়ে আমরা আলোচনা করব, মিটিয়ে দিই আমি। দেখো এবার আমরা 5ম নম্বর তপশিলটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে। 5ম তপশিল, তপশিল নয় না, হ্যাঁ তপশিল, 5ম নম্বর তপশিল, ঠিক আছে। 5th শিডিউল। কি বলা আছে 5ম নম্বর তপশিলে? না আমি লিখে দিচ্ছি, দেখো যে তপশিলভুক্ত অঞ্চল ও তপশিলভুক্ত উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ, ঠিক আছে। তপশিলভুক্ত অঞ্চল ও তপশিলভুক্ত উপজাতিদের প্রশাসন আর নিয়ন্ত্রণ, ঠিক আছে। 4টি রাজ্য বাদে, 4টি রাজ্যের তপশিলভুক্ত অঞ্চল ও তপশিলভুক্ত উপজাতিদের বাদে, ঠিক আছে। 4টি রাজ্যের, কোন কোন 4 রাজ্য? সেটা হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে আসাম, ত্রিপুরা, ঠিক আছে। মিজোরাম, আসাম, ত্রিপুরা ও মেঘালয়, মাথায় রাখবে, ঠিক আছে, মেঘালয়। তাহলে স্যার এই 4টি বাদে বাদবাকি সব? হ্যাঁ বাদবাকি সবের, ঠিক আছে। কোথায় আছে? 5মতম তপশিলে কিন্তু আছে। তাহলে এই 4টি কোথায় আছে? এই 4টি আছে 6th শিডিউলে, ঠিক আছে। 6ষ্ঠতম তপশিলে আছে কিন্তু তোমার এই 4টি রাজ্যের কথা, ঠিক আছে। তো চলো এরপরে আমাদের আলোচনা হচ্ছে 6th শিডিউল, মিটিয়ে দিচ্ছি আমি। এবার আমরা কি বললাম যে 6ষ্ঠতম যে সংবিধান, ঠিক আছে, অর্থাৎ 6th শিডিউল, ঠিক আছে। ষষ্ঠ তোমার তপশিল। এখানে একটু ভালো করে বুঝবে যে আমি আগেই বললাম যে 6ষ্ঠতম তপশিল যেটা আছে সেটা কি কি বলা আছে, সেটাতে বলা আছে যে মেঘালয়, তারপরে তোমার ত্রিপুরা, তারপরে মেঘালয়, ত্রিপুরা, আর কি বললাম, আসাম এবং মিজোরাম, মিজোরাম, এই 4টি রাজ্যের উপজাতীয় অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণ, প্রশাসন এবং নিয়ন্ত্রণ কিন্তু এখানে এর কথা বলা হয়েছে। এবার
বিশেষভাবে কেন এই শুধুমাত্র প্রশ্ন আসতেই পারে যে স্যার পঞ্চম তপশিলে তো আমরা দেখলাম অন্যান্য রাজ্যের উপজাতি মানে তপশিল অঞ্চল, তপশিলভুক্ত অঞ্চল এবং তপশিলীয় যে উপজাতি অঞ্চলগুলি আছে তাদের কথা বলা হয়েছে অন্যান্য রাজ্যের। তাহলে মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরামের এর জন্য কেন, যে এর একটাই কারণ, দেখবে যে এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে বোরদোলই কমিটি। বোরদোলই কমিটি, ঠিক আছে, কমিটি। আসামের গোপীনাথ বোরদোলই এর সুপারিশে কিন্তু এই কমিটিতে তোমার গঠন করা হয়। এবং বিষয়টা হচ্ছে যে কেন এই চারটে রাজ্যকে এখানে রাখা হয়, দেখো কেন এই চারটিকে রাখা হচ্ছে ভালো করে বুঝে যাবে যে আমাদের অন্যান্য যে সমস্ত রাজ্য আছে বা অন্যান্য ভারতের যে সমস্ত অঞ্চল আছে তাদের তুলনায় এই যে উত্তর পূর্ব দিকের যে এই রাজ্যগুলি আছে, আসাম, মেঘালয়, তারপরে তোমার ত্রিপুরা, মিজোরাম, এইসব অঞ্চলগুলিতে এদের যে সমস্ত তোমার উপজাতীয় অঞ্চল আছে তাদের যে তোমার ট্রাইবসদের যে তোমার এখানকার তাদের ভাষা আলাদা, তাদের জীবন যাপন আলাদা, জীবন ধারণ আলাদা, তাদের সামাজিক কাঠামো সেটা কিন্তু আলাদা। বুঝতে পেরেছো? যার ফলে এদের এই যে তাদের তোমার এখানকার বিচার বলো বা তাদের যে নিজস্ব শাসন বা আইন, তাদের যে নিজস্ব শাসন বা বিচার বলো, সেখানে কিন্তু খুব যে তোমার মানে খুব কড়া আছে আর কি, ঠিক আছে। এবার এই যে উপজাতি অঞ্চলগুলির বা উপজাতিগুলির তাদের যে সংস্কৃতি বলো, সংস্কৃতি মানে তাদের আগেই বললাম যে তোমার বিচার বলো, বিবাহ বলো, সামাজিক অনুষ্ঠান বলো, এগুলো কিন্তু একটু আলাদা ধরনের। তো তাদের সেই সব সংস্কৃতিকে রক্ষার জন্য, ঠিক আছে, অর্থাৎ তাদের সংস্কৃতিকে যাতে স্বতন্ত্র করা হয়, তাদের সংস্কৃতিগুলোকে রক্ষার জন্য কিন্তু এই তোমার এই ষষ্ঠ শিডিউলে কিন্তু এদেরকে রাখা হয়েছে, ঠিক আছে। মানে ব্রিটিশ শাসনকালে এরা এক্সক্লুডেড এরিয়া বা মানে তোমার পার্শিয়াল এক্সক্লুডেড এরিয়া হিসাবে কিন্তু ছিল। এবার আমাদের সংবিধান যারা নির্মাণকারীরা ছিলেন, ঠিক আছে, অর্থাৎ বিশেষ করে এই বোরদোলই কমিটি, তারা কিন্তু ভাবেন যে হঠাৎ করে যদি ভারতবর্ষের যদি এই যে আইন বা সংবিধান হঠাৎ করে যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো তাদের যে নিজস্বতা সেটা কিন্তু হয়তো সেভাবে মানিয়ে জুনিয়ে না উঠতেও পারে। তো এই জন্য ষষ্ঠ শিডিউলের প্রধান উদ্দেশ্য ছিল তাদেরকে মানে স্থায়িত্ব শাসন প্রদান করা, অর্থাৎ অটোনমি প্রদান করা। কি প্রদান করা স্যার? অটোনমি প্রদান করা। আমি এখানে একটা লিখে নিচ্ছি যে স্থায়িত্ব শাসন, ঠিক আছে, বা অটোনমি হচ্ছে প্রদান করা, ঠিক আছে, অটোনমি প্রদান করা, যাতে তাদের যে সংস্কৃতি যে কালচার সেটা যাতে বজায় থাকে। বুঝতে পেরেছো? তাদের যে তোমার মানে স্বকীয়তা সেটা যেন ক্ষুণ্ণ না হয়, ঠিক আছে, সেখানকার কালচার এইসবগুলি যাতে বজায় থাকে। তো এই জন্য এদেরকে তোমার মানে অটোনমি প্রদান করা হয়। এবার
মানে স্বায়ত্ত শাসন বা অটোনমি কেন মানে প্রদান করাই মেন উদ্দেশ্য হচ্ছে এই তোমার ষষ্ঠ তপশিলের হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেল যে ষষ্ঠ নম্বর তপশিলে কেন তোমার এখানে এই 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 তোমার ষষ্ঠ নম্বর তপশিলে কেন এই 4টে রাজ্যকে রাখছে, বুঝতে পেরেছো? এবার এই অটোনোমাস মানে কি বা স্থায়িত্ব শাসন মানে কি, এখানে কিছু পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে, পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ পাওয়ারটা কি, যে এরা কিন্তু এডিসি গঠন করতে পারে, ঠিক আছে, এডিসি গঠন করতে পারে। এটা এডিসি মানে কি, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিন্তু এরা গঠন করতে পারে। অর্থাৎ এদেরকে কিছু পাওয়ার দেওয়া হয় যাতে করে এরা তোমার তাদের কৃষি বলো, জল বলো, হ্যাঁ কৃষি বলো, তোমার জল বলো, বন বলো, ঠিক আছে, পুলিশ বলো, ঠিক আছে, তারপরে তোমার তাদের যে সংস্কৃতি বলো, এই সব বিষয়ের ওপর তারা কিন্তু নিজেরাই শাসন মানে আইন তৈরি করতে পারে। এই সব বিষয়ের ওপর কিন্তু তারা নিজেরাই কি করতে পারে, আইন তৈরি করতে পারে, বুঝতে পেরেছো? যাতে করে তাদের সংস্কৃতিটা বজায় থাকে। এবার এই এডিসি কে সাহায্য করার জন্য কিন্তু আরসি অর্থাৎ আরসি মানে কি, রিজিওনাল কাউন্সিল, এই রিজিওনাল কাউন্সিল কিন্তু গঠন করা হয়। ঠিক আছে, এতদূর তোমাদের মনে না রাখলেও চলবে। ঠিক আছে, মোট 10টি এডিসি আছে এই 4টি রাজ্যের, সেগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। এবার এতদূর তোমাদের অনেক যথেষ্ট। গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এত ডিটেলসে না পড়লেও হবে। যদি আমরা WBCS ক্লাসে অবশ্যই সেগুলো আমরা করাবো। ঠিক আছে, তোমরা শুধু মনে রাখবে যে তাদের যে সংস্কৃতি সেগুলোকে রক্ষার জন্য ওদেরকে নিজেদেরকেই পাওয়ার দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যেটাকে আমরা বলি যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, এবং এবার কৃষি, জল, বন, পুলিশ, ঠিক আছে, পুলিশ, তারপরে তোমার সংস্কৃতি, এই সবগুলির উপর তারা নিজেরাই কিন্তু আইন তৈরি করতে পারবে। কি করতে পারবে? আইন তৈরি করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আইন তৈরি করতে পারবে। এবার এর সাহায্যের জন্য আরসি অর্থাৎ রিজিওনাল কাউন্সিল গঠন করা হয়। এবার দেখো যে এবার ওদের হাতে যদি দেওয়া হয়, এবার যদি পাওয়ারের মিসইউজ করে তাহলে মানে সেগুলিকে, এই যে এডিসি কে ভঙ্গ করার দায়িত্ব কার উপর থাকবে বলো? হতেও তো পারে হয়তো মিসইউজ করছে, এমনটা তো হতেই পারে, কারণ ভাই মানুষ তো সবাই নয়, হয়তো মিসইউজ কোনোভাবে হয়েই গেল। তখন মানুষ মানে কি, আমি ইন্ডিভিজুয়ালের কথা বলছি আর কি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলছি। তো যদি হয়তো কোনো রকম ভাবে মিসইউজ করছে কেউ, তো সেটাকে এই এডিসিকে ভঙ্গ করার দায়িত্ব কার আছে? সেই রাজ্যের গভর্নরের আছে, অর্থাৎ সেই রাজ্যের রাজ্যপালের আছে, রাজ্যপালের কিন্তু আছে, সেই রাজ্যের রাজ্যপালের আছে, সেই এডিসি কে কিন্তু সে ভঙ্গ করে দিতে পারে। ঠিক আছে, যদি দেখে যে কোনো রকম ভাবে কি হচ্ছে, যে মিসইউজ হচ্ছে। এবার আমাদেরকে জানতে হবে যে 10টি এডিসি আছে, সেই 10টি এডিসি সম্পর্কে আলোচনা করব আমরা। চলো আমি মিটিয়ে দিচ্ছি, এটা নোট করে নাও। তো দেখো এবার যে মোট 10টি যে এডিসি, মোট এডিসি কটি? 10টি। ঠিক আছে, এই মোট 10টি এডিসি সম্পর্কে আলোচনা করে এই এডিসিগুলো অর্থাৎ যে পাওয়ার কেন দেওয়া হয়, হয়তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ঠিকভাবে হয়তো মানে সে আঞ্চলিক যে সমস্ত তোমার ওদের সাংস্কৃতিক বলো বা সেভাবে কোনো হয়তো ডেভেলপমেন্টের উপর হয়তো কোনোভাবে ধ্যান দিতে পারছে না রাজ্য সরকার বা কেন্দ্র সরকার। তার জন্য তারা যাতে নিজেদেরকে ডেভেলপ করতে পারে, সেই জন্য কিছু
সেই জন্য এডিসি গঠন করা হয় পাওয়ার দিয়ে, ঠিক আছে, এই এডিসি কে পাওয়ার দেওয়া হয়। তো দেখো আমি বললাম যে এডিসির পাওয়ার কে খর্ব করতে পারে, সেটা হচ্ছে কে, গভর্নর, সেই রাজ্যের গভর্নর, ঠিক আছে, সেই রাজ্যের রাজ্যপাল, ঠিক আছে। মাথায় তাহলে আসামে কি কি এডিসি, কয়টি এডিসি আছে? দেখো আসামে 3টি এডিসি আছে। কি কি? বড়ো, দিমা, কার্বি। মেঘালয়েও 3টি, গারো, খাসি, জয়ন্তিয়া। মিজোরামে 3টি, চকমা, লাই, মারা, চকমা, লাই, মারা, ঠিক আছে। আর ত্রিপুরাতে একটাই, সেটা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। মাথায় রাখবে যে এই এডিসির যদি বলে যে মোট সদস্য সংখ্যা 30টি, যার মধ্যে তোমার একটু জেনে নাও যে 26টি হচ্ছে বাই ইলেক্টেড, ঠিক আছে, অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত, ইলেক্টেড। আর বাকি যে 4টি আছে তারা তোমার হচ্ছে নির্বাচিত, এই মনোনীত, ঠিক আছে। কে মনোনীত করে? মনোনীত, অর্থাৎ গভর্নর কিন্তু নমিনেটেড এটাকে, ঠিক আছে, মনোনীত, নমিনেটেড। কে নমিনেট করে? গভর্নর নমিনেট করে, ঠিক আছে। তো চলো এটা তোমরা নোট করে নাও, আমরা 7ম নম্বর শিডিউলটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব যে দেখো 7ম নম্বর তপশিল কি বলছে, যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শক্তির বিভাজন করা হয়েছে। এখানে কিভাবে বিভাজনটা হয়? দেখো এখানে তোমার কেন্দ্রীয় তালিকা আছে, ইউনিয়ন লিস্ট, ঠিক আছে, ইউনিয়ন লিস্ট, কেন্দ্র তালিকা, এই বিষয়ে কেন্দ্র আইন তৈরি করতে পারবে, রাজ্য তালিকাতে রাজ্য আইন তৈরি করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ কি কি বিষয়ের উপর রাজ্য কেন্দ্র এখানে যে সমস্ত বিষয়গুলির উপর আইন তৈরি করতে পারবে সেটা বলা আছে, রাজ্য এখানে কোন কোন বিষয়গুলোর উপর তোমার আইন তৈরি করতে পারবে সেটা বলা আছে, এবং সমবর্তী তালিকা যেটা বলছে না, সেটা তোমার দুটোই, অর্থাৎ কেন্দ্রীয় আইন তৈরি করতে পারে এবং রাজ্যও আইন তৈরি করতে পারে, ঠিক আছে। কিন্তু সবচাইতে বেশি স্ট্রং কার হবে? কেন্দ্রীয় বেশি স্ট্রং হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আগে কিন্তু এখানে কয়টি বিষয় ছিল? 97টি বিষয় ছিল, ঠিক আছে, মূল সংবিধানে, ঠিক আছে, মূল সংবিধানে বলতে পারো কয়টি বিষয় ছিল? 97, এখন সেটা 100টা হয়ে গেছে, ঠিক আছে। সমবর্তী লিস্ট আগে তোমার এখানে, সমবর্তী লিস্টে আগে তোমার এখানে 47টি ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে বেড়ে এখানে কিন্তু তোমার 51টা হয়ে গেছে, ঠিক আছে। বর্তমানে বেড়ে এখানে কত কত হয়ে গেছে? 51টা বেড়ে হয়ে গেছে, 51 নয় সরি 52টা হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? মূল সংবিধানে ছিল 47টি, বর্তমানে হচ্ছে 52টি, বেড়ে হয়ে গেছে, ঠিক আছে। এই যে রাজ্য তালিকাতে তোমার আগে ছিল 66, মূল সংবিধানে ছিল 66, কিন্তু এখন সেটা কমে 61 হয়ে গেছে, অর্থাৎ কত কম হয়েছে? 5, এবং এই 5টা কিন্তু এই 47-এর এখানে চলে এসেছে, যার ফলে এটা কিন্তু 52 হয়ে গেছে, বুঝতে পেরেছো? যাই হোক, এই ছিল আমাদের 7 নম্বর শিডিউল, যেটা কি বলছে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন। চলো তোমরা এটা নোট করো। এবার আমরা দেখে নেব যে তোমার 8মতম তপশিল কি বলে, ঠিক আছে। দেখো সংবিধান দ্বারা মান্যতা ভাষাগুলির কথা বলা হয়েছে, ঠিক আছে, সংবিধান দ্বারা যে সমস্ত ভাষাগুলিকে মান্যতা দেওয়া হয়েছে। দেখো মূল সংবিধানে সংবিধান যখন তৈরি হয় তখন 14টা ভাষা কিন্তু ছিল মূল সংবিধানে, ঠিক আছে। এবার বর্তমানে আরো 8টি কিন্তু বর্তমানে কিন্তু এখানে 8টি যোগ করা হয়। বর্তমানে কটি আছে বলতো? বর্তমানে 22টি আছে, এখানে ভুল, এখানে 8টি যোগ করা হয়, ঠিক আছে। এই 8টি যোগ, কোন 8টি যোগ? এই নিচের 8টি, কিন্তু এই যে 8টি যোগ করা হয়, 8টি যোগ এখানে দেখো, ঠিক আছে। মূল সংবিধানে কি কি ছিল দেখো, প্রথমে আমাদের ভাষাগুলি নিচ্ছি, সংস্কৃত, উর্দু, হিন্দি, ঠিক আছে, 3টে হলো। তারপর একদম উপর থেকে স্টার্ট করো, যেটা হচ্ছে তোমার কাশ্মীরি, ঠিক আছে ভাই, কাশ্মীরি, তারপরে পাঞ্জাবি, গুজরাটি, ঠিক আছে, তারপরে তোমার বাঙালি, অসমিয়া, তারপরে তোমার উড়িয়া, ঠিক আছে। তারপরে ওই দক্ষিণ ভারতে এবার চলে এসো, কি কি দক্ষিণ ভারতে তোমার মালায়ালাম, কন্নড়, তারপরে তোমার তেলেগু, তারপরে তোমার কি বললাম, তোমার তেলেগু, তারপরে মালায়ালাম, তারপরে তোমার কন্নড়, ঠিক আছে। আর কি ভাষা আছে? যাই হোক আছে, আমার মনে পড়ছে না এখন। যে 8টি যোগ করা হয় সেটা তোমাদের সবচাইতে বেশি এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 21তম সংবিধান
সংশোধনীতে সিন্ধি ভাষাকে অ্যাড করা হয়, যেটা হচ্ছে 1967 সালে। 1967 সালে সিন্ধি, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনী? 21তম সংবিধান সংশোধনীতে কিন্তু এটাকে অ্যাড করা হয় 1967 সালে। 71তম সংবিধান সংশোধনী 1992 নেপালি, মণিপুরি, কোঙ্কণিকে অ্যাড করা হচ্ছে। এবং তোমার এটা 52তম সংবিধান সংশোধনী। 52তম সংবিধান সংশোধনী কত সালে? 2003 সালে মৈথিলি, সাঁওতালি, ডোংরি এবং বোড়ো ল্যাঙ্গুয়েজকে কিন্তু অ্যাড করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে মূল 14টি প্রথমে ভাষা ছিল, যেগুলি বললাম, যে বাংলা, তোমার বাংলা, পাঞ্জাবি, গুজরাটি, তারপরে তোমার উর্দু, সংস্কৃত, হিন্দি, মালায়ালাম, তেলেগু, তোমার তারপরে তোমার কন্নড়, ঠিক আছে, এইসব ভাষাগুলি। ঠিক আছে, তোমরা 14টি ভাষা কিন্তু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো চলো এবার আমরা 9মতম যে শিডিউল আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এটা নোট করে নাও। দেখো, এবার আমরা 9মতম তফসিলটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আর্টিকেল 31B দ্বারা এটাকে যুক্ত করা হয়। ঠিক আছে, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951-তে। ঠিক আছে, এখানে কি বলা হয়? তোমার ভূমি সংশোধন আর জমিদারি প্রথা বন্ধ করার জন্য। ঠিক আছে, এখানে একটা কথা মাথায় রাখবে যে এই সমস্ত এগুলোর যে এখানে অন্তর্ভুক্ত বিষয়গুলির উপর কিন্তু জুডিশিয়াল রিভিউ হয় না। ঠিক আছে, দেখো, একটা কেস হয়েছিল 24 এপ্রিল 1973-এ কেশবানন্দী ভারতী একটা কেস হয়েছিল। ঠিক আছে, এই কেসে বলা হয় যে 24 এপ্রিল 1973-এর পরে এখানে যে সমস্ত নিয়ম কানুন তৈরি করা হবে, কোনখানে? এই 9মতম তফসিলে যে সমস্ত নিয়ম কানুন তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত সংবিধান সংশোধনী হবে, সেটার কিন্তু জুডিশিয়াল রিভিউ হবে। কোন ডেটের পর থেকে? 24 এপ্রিল 1973-এর পর থেকে যে আইনগুলি 9মতম শিডিউল অনুযায়ী তৈরি হবে, বা এখানে 9মতম শিডিউলে তৈরি হবে, সেগুলোর কিন্তু জুডিশিয়াল রিভিউ হবে। কিন্তু অলরেডি যেটা ইনক্লুডেড আছে এখানে, সেটার কিন্তু জুডিশিয়াল রিভিউ হয় না। ঠিক আছে, এর পরের গুলো থেকে যেগুলো হয়েছে সেগুলোর কিন্তু এই জুডিশিয়াল রিভিউ ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ কিন্তু হবে। কিন্তু এই 24 এপ্রিল 1973-এর পরে যে সমস্ত নিয়মকানুন বা সংবিধান সংশোধনী হবে, সেটার কিন্তু জুডিশিয়াল রিভিউ হবে। কিন্তু আগে থেকে যেগুলো ইনক্লুড আছে, অর্থাৎ 24 এপ্রিল 1973-এর আগের যে সমস্ত বিষয়বস্তুগুলি, সেগুলির কিন্তু জুডিশিয়াল রিভিউ হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা একটা ইম্পর্টেন্ট। দেখো, আমাদের 10মতম শিডিউল, যেটা হচ্ছে দলবদল বিরোধী আইন, এটা সম্পর্কে তো আগেই আলোচনা করেছি। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। এটা কিন্তু অ্যান্টি ডিফেকশন, যেটা হচ্ছে তোমার অ্যান্টি ডিফেকশন ল, দলবদল বিরোধী আইন। আগে যেটা মানে প্রথমে এটা বুঝিয়েছি, আর বোঝাবার দরকার নেই। ঠিক আছে, এটা 52তম সংবিধান সংশোধনী 1985-তে কিন্তু এটা অ্যাড করা হয়। চলো, এটাই ছিল আমাদের 10মতম এবং 9মতম তফসিল কি বলছে। এবার আমরা আলোচনা করব যে তোমার 11 এবং 12 নম্বর তফসিল কি বলছে। চলো, পঞ্চায়েত এবং কর্পোরেশন। চলো এবার আমরা 11তম শিডিউল এবং 12তম শিডিউল সম্পর্কে আলোচনা করে নিই। ঠিক আছে, দেখো, এখানে 29টি সাবজেক্ট আছে। এখানে কি পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে 11 নম্বর শিডিউলে। ঠিক আছে, যুক্ত করা হয়, আগেই বলেছি, 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী 1992 সালে যেটা হয়েছিল। ঠিক আছে, পঞ্চায়েতগুলিকে শক্তি, অধিকার এবং দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, এখানে কয়টি সাবজেক্ট আছে? 18টি। আর এখানে কয়টি সাবজেক্ট? 29টি। মনে রাখবে। ঠিক আছে,
এটা পৌরসভা সম্পর্কে বলা হয়েছে এখানে, পৌরসভা ব্যবস্থা এটা বলতে পারো, যেটা 74তম সংবিধান সংশোধনী 1992, ঠিক আছে। একই সালে এটা হচ্ছে তোমার 74তম, ওটা 73তম। এখানে পৌরসভাগুলিকে শক্তি, অধিকার ও দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা নোট করে নাও, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমাদের নোট হয়েছে। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। আজকে সমস্ত শিডিউল পুরো ডিটেলসে কিন্তু দিলাম। WBCS হলে আরও ডিটেলসে করা যাবে ক্লাসগুলো। যাই হোক, তো তোমাদের WBCS এর জন্য মোর দ্যান এনাফ, সরি, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এটা কিন্তু মোর দ্যান এনাফ। এই ক্লাসগুলি দেখতে থাকো, শিখতে থাকো। মেন উদ্দেশ্য তোমাদেরকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে যে কোনো স্টুডেন্টই কিন্তু একদম কমপ্লিট 100% সিলেবাস কিন্তু কভার করতে পারে না। এত এত বিষয় তুমি কখন কখন কভার করবে, আর কতটাই বা কভার করবে। জিকে একটা ভাস্ট, একটা বড়, একটা ব্রড সাবজেক্ট, কিভাবে সম্ভব হয়, তাই না? তো যেটা শিখবে ভালো করেই শিখবে, ঠিক আছে। যাই হোক, তো তোমরা আশা করি ক্লাসটা খুব ভালোভাবে দেখলে, এনজয় করলে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ।